নেক্সট চ্যাপ্টার আমরা আবার পড়তে চলেছি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। তো প্রথম চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেছে, অবশ্যই তোমরা ডেসক্রিপশনটা লিঙ্ক থাকবে, তোমরা প্লিজ দেখে নিবা। এবার আমরা যাব যে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। তো তোমরা নাম থেকেই বুঝতে পারছো চ্যাপ্টারের মধ্যে কি থাকবে, এমন বল প্রযুক্ত হবে যেখানে স্পর্শ হবে না। তাহলে এবার এগুলো কিভাবে সম্ভব? তাহলে তোমরা দেখেছো যে চুম্বকের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে, তাহলে যে চুম্বকের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেটা কোনো স্পর্শ থাকে না, তাহলে এই ধরনের যে বল ওটাকে বলা হবে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। তো এখানে তোমাদের মূলত দুইটো আছে, প্রথমে আছে মহাকর্ষ স্পর্শ ছাড়া বল, তারপরে আছে কুলম্বীয় আকর্ষণ বল। তো এইগুলো আমরা জানবো। তাহলে প্রথমে যেটাই বলছি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এমন বল ক্রিয়া হবে যেটার মধ্যে স্পর্শ থাকবে না। তাহলে সর্বপ্রথম আমাদের ওটাই আছে যে মহাকর্ষ। তো তোমরা তোমাদের বই নিয়ে বসে যাও, অবশ্যই ভালোভাবে খাতা বই নিয়ে লিখতে লাগো মহাকর্ষ এগুলো কী হয় না হয় সব কিছু আমি বলছি খুব ভালোভাবে। তাহলে দেখো মহাকর্ষ মানে কি তোমরা জানো যে মহাবিশ্বের, এটা নিউটন বলেছিলেন, হ্যাঁ আমি বলছি তারপরে তোমাদের বোঝাবো। দেখো তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু, ধরো সূর্য আছে এবং পৃথিবী আছে, তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এটাকে বলা হয় মহাকর্ষ। এক কথায় বললাম, এখন লিখিও না। তাহলে এবার মহাকর্ষ মানে বোঝা গেল যে কোনো দুটি বস্তু মহাবিশ্বের পরস্পরকে আকর্ষণ করে, যে কোনো মানে সব কিছুই, মানে যত দূরে থাক বা যত কাছে থাক পরস্পরকে আকর্ষণ করে, এই যে ধর্মটাকে বলা হয় মহাকর্ষ ধর্ম। এবার এটা নিউটন বলেছিলেন। তো আমরা নিউটনের মহাকর্ষ সূত্র সেটা সম্পর্কে জানবো। তাহলে এবার নিউটনের মহাকর্ষ সূত্র দেখো, আমি যেটা বললাম আমি ভালোভাবে লিখাবো, এখন এটা মনে রাখো। এবার দেখো তাহলে যেটা প্রথম পয়েন্ট, যে আকর্ষণ যে বলটা হয়, আমি ধরো বললাম যে এটা আছে সূর্য আছে আর এটা ধরো আছে পৃথিবী, তাহলে মনে রাখবা এই যে আকর্ষণ বলটা হয় সর্বদা এটা একবারে মানে এইভাবে দেখো সংযোজক সরলরেখাংশ বরাবর কাজ করে, মানে একবারে সোজা বা সোজাসুজি হবে, সোজা বরাবর হবে, এমন হবে না যে এঁকে বেঁকে, এমনটা হবে না। তাহলে প্রথম পয়েন্ট মনে রাখবা যে মহাকর্ষ বলটা একদমই সংযোজক সরলরেখাংশ বরাবর ক্রিয়াশীল হয়। এবার দেখো এই যে দুটো বস্তু থাকবে, এই যে বস্তু দুটো আছে, তো সব যে বস্তু দুটোর মধ্যে ক্রিয়াশীল হবে সেই বস্তু দুটোর যে ভর আছে সেটা বিন্দু ভর হতে হবে। বিন্দু ভর মানে কি, দেখো এদের যে দূরত্বটা আছে এদের যে আকারের তুলনায় অনেকটা ব্যাসার্ধের তুলনায় কম হতে হবে। বিন্দু ভর মানে কি, আবার বলছি, এদের যে দূরত্বটা এদের ব্যাসার্ধের তুলনায় বড় হতে হবে, মানে এটা বেশি দূরে থাকতে হবে, তবে এই নিউটনের সূত্রটা প্রযোজ্য হবে। তাহলে এবার আমরা জানছি নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে নিউটন বলেছিলেন, আমার সঙ্গে লিখো, আমি যেটা প্রথমে বললাম লিখো, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এবার এখানে শেষ হয়ে যায়নি পুরোটা, আবার লিখতে হবে। এবার দেখো এদের মধ্যে যে আকর্ষণ বলটা, এবার দেখো আমি ওটা বলছি, লিখো বস্তু দুটির আকর্ষণ বল তাদের ভরের সমানুপাতি, এগুলো কি হয় আমি বোঝাবো, এখন লিখো, ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। ঠিক আছে, তাহলে এগুলোর মানে কি দেখো, এবার আমি ভালোভাবে বলছি। তাহলে এদের মধ্যে আমি বলছি একটা ক্রিয়াশীল বল এফ ক্রিয়া করবে। তাহলে এবার যে এফ যে প্রযুক্ত বলটা হবে সেটা নিউটন বলেছিল যে এই যে দুটো বস্তুর ভর আছে, ধরো M1 M2 আছে, তাহলে এই যে M1 M2 আছে তাদের গুণফলের সাথে তাদের ভরের, আচ্ছা গুণফলের সমানুপাতি, ভরের গুণফলের সমানুপাতি। তাহলে এই যে ভর দুটো আছে M1 এবং M2, তাদের গুণের সঙ্গে এফটা সমানুপাতি। এটার মানে কি আমি বলছি, ধরো দুটো বস্তু হালকা আছে, মানে দুটো ছোট ছোট বস্তু আছে, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা ক্রিয়াশীল হবে সেটাও কম হবে। আর যখন দুটো বস্তুর যে মাস, মানে যে ওজনটা যখন বড় বড় হবে তখন সেদের মধ্যে যে আকর্ষণ বলটা ক্রিয়া করবে সেটাও বেশি হবে। এটাই মানে যে সমানুপাতি মানে কি, ধরো এফটা বৃদ্ধি পেলো তার মানে M1 M2 এটাও বাড়বে। আর ব্যস্ত অনুপাত মানে কি, যদি একটা বাড়ে আর একটা কমে, এইভাবে মনে রাখো। তাহলে এবার বললাম নিউটনের মতে যে এফ যেটা আছে M1 M2 সঙ্গে সমানুপাতি, এটার মানে প্রযুক্ত বলটা ভর দুটির গুণফলের সাথে সমানুপাতি। আর একটা তিনি কথা বললেন যে দেখো এটা 1 নম্বর লিখবা, আর এফ যেটা আছে ওটার আবার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। তো দূরত্ব আমরা ডি ধরছি, ডিস্টেন্স, তাহলে দেখো দূরত্বের মানে ডি এর ব্যস্তানুপাতি, তাহলে এফটা সমানুপাতি, দেখো এটা 1 মানে ব্যস্তানুপাতি, তাহলে এফ যেটা আছে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতি। এটার মানে কি দেখো এবার আমি বলছি, ধরো এটার মানে হলো দূরত্ব ধরো দ্বিগুণ বৃদ্ধি পেলো, তাহলে এটা 2 এর স্কোয়ার মানে 4 গুণ সেই আকর্ষণ বলটা কমবে।
এটা কি ব্যস্ত অনুপাতি, তাহলে এফটা যখন বাড়বে ডিটা কমবে, তাহলে ধরো 2 গুণ কমলো তাহলে এটা 4 গুণ কিন্তু বেড়ে যাবে, কারণ একটা কমলে আর একটা বাড়বে। আর কত বাড়বে দেখো, বর্গের ব্যস্ত অনুপাতি। হ্যাঁ, তাহলে ধরো 1 হলো, তাহলে 1 এর বর্গ কত 1, 2 এর বর্গ কত 4, 3 এর বর্গ কত 9। তো এইভাবে তাহলে মনে রাখবা, ধরো 3 আকর্ষণ বলটা কমে গেল, তাহলে দূরত্বটা কত বাড়বে, 3 তিরিক্ষা 9 বাড়বে। তো এইভাবে দেখো মনে রাখবা যে মহাবিশ্বের, এবার নিউটনের মহাকর্ষ সূত্র একসঙ্গে যদি বলি তাহলে কি হবে, মহাকর্ষের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, বস্তুর আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতি ও দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্ত অনুপাতি হয়। তো এটা হলো টোটাল মহাকর্ষ সূত্র। তোমাদের পরীক্ষায় যদি পড়ে নিউটনের মহাকর্ষ সূত্র, তাহলে তোমাদের এটুকু বাংলাটুকু লিখতে হবে, এগুলো তোমাদের নাই। এবার এখানে এক সূত্র যেটা আছে ওটা তোমাদের বইয়ে আছে। তো এবার দেখো, এবার এফ এর সঙ্গে m1 m2 গুণ আছে, আর এটা আছে এফ এর সঙ্গে 1/d স্কয়ার, এটাকে একসঙ্গে লিখলে হবে। দেখো এফ এর সঙ্গে এই যে m1 m2, ওপরে আছে m1 m2 আর নিচে আছে d এর স্কয়ার, তার মানে f সমানুপাতি m1 m2/d এর স্কয়ার। এবার মনে রাখো, এই এফটাকে যখন আমরা একটা সমান করব, তখন মনে রাখবে একটা ধ্রুবক আসে, ওই ধ্রুবকটা জি ধরা হয়। যখন সমানুপাতিকে সমান করা হয় একটা ধ্রুবক আসে, সেটা জি। এবার কি আছে এখানে m1 m2, নিচে আসে d এর স্কয়ার। দেখো এটা হলো আমাদের নিউটনের ফাইনাল যে সূত্রটা। তাহলে এফ সমানুপাতি ডি, এফ সমান জি m1 m2/d স্কয়ার। অবশ্যই মুখস্থ করে নাও, এফ সমান জি m1 m2/d এর স্কয়ার। এটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র। এবার পরীক্ষায় যদি তোমাদের পড়ে নিউটনের মহাকর্ষ সূত্র, তাহলে অবশ্যই তোমরা যে এখানে যেগুলো আছে সব কিছু লিখবা, এবং এইটুকু লিখবা, এগুলো তোমাদের এখন লিখতে হবে না, এগুলো ক্লাস 11-এ আবার আছে, এখন তোমাদের নাই। তাহলে এটা মনে রাখো। এবার দেখো আমি পরের টপিক পড়াবো, তো অবশ্যই এখনই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নাও। আশা করছি জানো যে আমি বলেছি ক্লাস 7 থেকে 12 আমি সব কিছু পড়াবো, সব ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার পড়াবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। এবার দেখো পরের টপিক আমরা এবার বলছি। এবার এখানে মনে রাখবা, অভিকর্ষ নামের আর একটা জিনিস হয়, সেটা সম্পর্কে আমরা জানবো। স্যার কি অভিকর্ষ, দেখো আমি বলছি। তাহলে অভিকর্ষ, দেখো আমি বললাম যখন মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করবে, যেমন পৃথিবী এবং সূর্য, তখন সেটাকে বলা হবে মহাকর্ষ। এবং অভিকর্ষটা কি হবে, ধরো এটা পৃথিবী আছে, পৃথিবী, তাহলে পৃথিবী যখন কোনো বস্তুকে আকর্ষণ করবে, ধরো পৃথিবী চাঁদকে আকর্ষণ করছে, তাহলে এই যে চাঁদকে আকর্ষণ করছে, তাহলে কোন বল দ্বারা হবে, অভিকর্ষ। মানে একটা স্পেশাল নাম, মহাকর্ষের একটা স্পেশাল নাম। ধরো একটা বস্তু পৃথিবী টানছে, তাহলে পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষ বলে। লিখে নাও তোমরা অভিকর্ষ, আমি বলছি লিখে নাও, পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলে। আমি বলে দিলাম, অবশ্যই লিখে নাও। এবার অভিকর্ষ যেটা আছে এবং মহাকর্ষ, সেগুলো এক প্রকারের বল, মনে রাখবে এক প্রকারের বল, মানে যে বল দ্বারা আকর্ষণ করে। তাহলে এগুলোর একক কি হবে, অবশ্যই এসআই একক হবে নিউটন। তাহলে অভিকর্ষের এসআই একক কি, এসআই একক হবে নিউটন। সিজিএস একক অভিকর্ষের বা মহাকর্ষের কি হয়ে যাবে, ডাইন, কারণ এগুলো এক প্রকারের বল। তাহলে অবশ্যই এগুলো লিখো। এবার দেখো আমরা নেক্সট যে অভিকর্ষের পরে তারপরে টপিক আছে সেগুলো জানবো। এগুলো তোমাদের ক্লাস 8-এর দেখবা 17 নম্বর পেজে আছে। তোমাদের কাজ হলো বইটা শুধুমাত্র একটু রিডিং পড়ে নেওয়া। আমি যেগুলো পড়াবো পরপর দেখবা সব লেখা আছে, তোমরা এখানে একটু জাস্ট রিডিং পড়ে নেবা। নেক্সট এবার আছে আমাদের যেটা বললাম, দেখো এফ সমান যে জি m1 m2/d স্কোয়ার আছে, সেটা থেকে আমরা জি যেটা আছে এটা জানবো। জিটা কি, তাহলে দেখো এখানে আমরা জানবো। তাহলে এবার যদি জি বার করি, দেখো তাহলে এবার এফটা, আচ্ছা আমি জিটা এদিকে আছে, আমি এদিকে রাখছি তোমাদের সুবিধার জন্য, এফ জি আছে। এবার দেখো এক্ষেত্রে এফটা এখানে আছে, এফ রাখছি। এবার দেখো m1 m2টা ওপরে আছে মানে গুণে আছে, তাহলে এদিকে এলে কি হবে, ভাগে চলে আসবে m1 m2। আর একটা আছে ডি স্কোয়ারটা, দেখো নিচে ভাগে আছে, এদিকে এলে কি হয়ে যাবে, গুণে, তাহলে মানে এফ ইন্টু ডি স্কোয়ার। এবার যদি আমরা এটার একক বার করি জি এর, দেখো তাহলে এফ, এফ মানে বল, বলের একক কি হয়, নিউটন। অবশ্যই আশা করছি জানো, যারা জানো না ক্লাস 7-এর যেগুলো আছে তোমরা একটু যদি দেখতে পারো, যদি না জানো। তাহলে এবার দেখো এফ মানে বল, বলের একক নিউটন, দূরত্ব আছে, দূরত্বের একক কি, মিটার, মিটারের স্কোয়ার। আর নিচে আছে দেখো ভর ইন্টু ভর, তার মানে একটা ভর, ভরের একক কি হয়, কেজি, আর একটা ভর আছে আর একটা কেজি, তাহলে এবার কি হবে, নিউটন হবে। তারপরে এখানে আছে মিটার স্কোয়ার, আর কেজি ইন্টু কেজি, তার মানে কি হবে, কেজির স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল আমাদের এসআই একক। কার এসআই একক, জি এর। তাহলে এখানে আমি বলছি, দেখো জিটাকে বলা হয় একটা মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক এটার মানে কি, দেখো এই যে জি এর মান আছে, একটা নির্দিষ্ট মানের প্রভাবে আমাদের মহাবিশ্বের যে কোনো বস্তু ক্রিয়াশীল হয়, মানে তাদের আকর্ষণ বলটা এই জি এর দ্বারা নির্ধারিত হয়। তাহলে এবার জি এর যে মানটা আছে ওটা আমি বলবো। এবার মনে রাখবা জি কে একটা সার্বজনীন ধ্রুবক বলা হয়। তো এটার কারণ কি এটা আমি বলছি, তার আগে দেখো এটা যদি আমরা সিজিএস এককটা বার করি, তাহলে নিউটনের জায়গায় কি হয়ে যাবে, এখান থেকে দেখো নিউটনের জায়গায় কি হয়ে যাবে, ডাইন। তারপরে
এখানে আছে মিটার, মিটারের জায়গায় এখানে কি হয়ে যাবে সেন্টিমিটার, সেন্টিমিটারের স্কোয়ার, এখানে আছে কেজি, তার মানে কেজির জায়গায় গ্রাম, গ্রামের স্কোয়ার, এটা হয়ে যাবে সিজিএস একক। জানো দুই প্রকারের একক হয়, এসআই একক এবং সিজিএস একক, আমরা বার করলাম। তাহলে যেটা বলছিলাম জি, দেখো লিখবা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, এটাকে জি বলা হয়। তাহলে এটা কি, এটার মানে কি আমি বলছি, দেখো তাহলে বললাম জি দ্বারা মহাবিশ্বের যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল সেগুলো নির্ধারিত হয়। এবার তার জন্য জি এর একটা স্পেশাল নাম মহাকর্ষীয় ধ্রুবক। এবার এটাকে সার্বজনীন কেন বলা হয়, কারণ ধ্রুবক আবার দুই ধরনের হয়, একটা সাধারণ ধ্রুবক আর একটা সার্বজনীন ধ্রুবক। সাধারণ ধ্রুবক মানে কি, যেটার মান ধরো আমরা এখানে আছি, তারপর ধরো আমরা অন্য জায়গায় গেলাম বা তারপরে কোনো গ্রামের মধ্যে গেলাম, তাহলে বারবার মানটা পরিবর্তন হবে। ধরো আমরা এখানে আছি জলের ভিতরে, তারপর অন্য জায়গায়, তাহলে সাধারণ ধ্রুবকের ক্ষেত্রে বারবার মানটা পরিবর্তন হয়, কিন্তু সার্বজনীন ধ্রুবকটা স্পেশাল। সার্বজনীন ধ্রুবকের মানটা মহাবিশ্বের যে কোনো স্থানে সর্বদা সমান থাকে। তাহলে আমরা এখানে থাকি বা মঙ্গল গ্রহে থাকি বা যে কোনো গ্রহে থাকি, সেটার মান সর্বদা সমান হবে। তার জন্য দেখো জি কে বলা হয় একটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে জি কে সার্বজনীন বলার কারণ কি বললাম, কারণ জি এর মানের কোনো পরিবর্তন হয় না। এবার আমরা দেখি কত মান হয়। তাহলে জি এর মানটা হয় দেখো 6.67 ইন্টু 10⁻⁻11, এটা হয় জি এর মান, মনে রাখবা 6.67 ইন্টু 10⁻⁻11, আর এককটা কি হবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল আমাদের জি এর মান। অবশ্যই ভালোভাবে লিখে নাও, এটা তোমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। তাহলে আমরা সার্বজনীন যে ধ্রুবক দেখলাম সেটাকে জি বলা হয়। এবার জি এর এককটা আশা করছি অবশ্যই বুঝে গেছো। সিম্পল দেখো, আমরা সূত্র যেটা হয় সূত্র থেকে একক তৈরি করি, ঠিক আছে, সূত্র থেকে যেমন অঙ্ক করা হয়, তো সূত্র থেকে আমরা এককটাও সেম ওইভাবেই নির্ণয় করি। তো এইভাবে দেখো আমরা জি এর এককগুলো নির্ণয় করলাম, এটা অবশ্যই ভালোভাবে মুখস্থ করে নাও। এবার এখানে তোমাদের জানতে হবে নিউটন, বা আমি এখনই বললাম যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এবার আকর্ষণ বলের প্রভাবে যে কোনো দুটি বস্তুকে সর্বদা একসঙ্গে মিলে যাওয়া উচিত, কারণ আকর্ষণ বল হবে। তাহলে ধরো চাঁদ আছে এবং পৃথিবী আছে, তাহলে চাঁদ এবং পৃথিবী একসঙ্গে কেন ধাক্কা লাগে না, তো এই সব জিনিসগুলো আমরা এবার জানবো। দেখো কিভাবে এগুলো নির্ভর করে আমি ভালো করে বলছি তোমাদের। দেখো তাহলে ধরো পৃথিবীর মধ্যেই ধরো কোনো দুটো জিনিস আছে, ধরো পৃথিবীর মধ্যে দুটি বস্তু আছে, তাহলে সেই দুটি বস্তু কেন আকর্ষণ হয় না একই সঙ্গে, কেন আকর্ষণের জন্য হয় না, তাহলে সেটা আমরা বলছি। দেখো এবার আমরা জানবো। তাহলে আমরা এটা দেখো দুটো এভাবে দেখছি আমরা। প্রথমে দুটো বস্তু ধরবো, ধরো একটা পৃথিবী আছে আর একটা কোনো একটা বস্তু আছে, আর তারপরে পৃথিবীর মধ্যে দুটি বস্তু দেখবো, দিয়ে তাদের মধ্যে আকর্ষণ বলের মানটা বার করব, দিয়ে আমরা বুঝতে পারবো যে কেন আকর্ষণ হয় না, কেন পৃথিবীর ক্ষেত্রে আকর্ষণ হয় আর দুটি বস্তুর ক্ষেত্রে আকর্ষণ হয় না, এইসব জিনিসগুলো। তাহলে আমরা অঙ্কের মতো করে তোমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখছি ওই ধরো পৃথিবী ও 1 কেজি বস্তুর ক্ষেত্রে, 1 কেজি কেন ধরলাম সুবিধা হবে তার জন্য, বস্তুর ক্ষেত্রে পৃথিবী ও 1 কেজি বস্তুর ক্ষেত্রে আমরা আকর্ষণ যে বলটা আছে সেই বলের মানটা বার করব। তাহলে দেখো পৃথিবীর ক্ষেত্রে একটু কয়েকটা জিনিস তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। দেখো পৃথিবীর ভর, এটাকে আমি তোমরা এগুলো মনে রাখবা, পৃথিবীর ভর, ঠিক আছে, পৃথিবীর ভর কত হয় 5.96 ইন্টু 10⁻24 কেজি, অনেক বেশি একটা মনে রাখবা, কারণ পৃথিবী অনেক ভারী, অবশ্যই জানো। তারপরে আচ্ছা এবার দেখো ভর আছে, এটা সংক্ষেপে আমরা লিখে দিচ্ছি, পৃথিবীর ভর যেটা আছে সেটাকে m1 ধরা হবে, ঠিক আছে। তারপরে বস্তুর ভরটা আমরা বললাম কত, পৃথিবী এবং 1 কেজি, তাহলে এটা হবে 1 কেজি। তারপরে এদের মধ্যে দূরত্ব, আমরা দূরত্ব কত রাখবো, ধরো আমরা 1 মিটার দূরত্ব রেখে দিছি, তাহলে এটা ধরো আছে মানে 1 মিটার, উপর থেকে নিচ থেকে উপরে কত 1 মিটার দূরত্ব, তাহলে এটা বললাম। আচ্ছা এটা দূরত্ব ডি ধরা হয়। তাহলে এবার আমরা জানি জি এর মান কত হয় 6.67 ইন্টু 10⁻⁻11, একটু আগে বললাম আমি। তাহলে এবার দেখো এখান থেকে আমরা আকর্ষণ বলটা বার করব। তাহলে যদি বার করি তাহলে আমরা জানি এফ সমান কি হয়, জি m1 m2 বাই ডি এর স্কোয়ার। জি এর মান কত দেখো 6.67 ইন্টু 10⁻⁻11। তারপরে এবার দেখো m1 m2, তাহলে m1 এর মান কত আছে, দেখো m1 এর মান আছে 5.96 ইন্টু 10, এগুলো একটু তোমাদের জন্য কঠিন আমি যা বুঝতে পারছি। আবার m2টা কত আছে, দেখো m2 আছে 1, তারপরে বাই এবার ডি স্কোয়ার, তাহলে ডি কত আছে 1, তাহলে 1 এর স্কোয়ার মানে 1 ইন্টু 1 বা 1 এর স্কোয়ার লিখলে একই কথা। এবার দেখো তাহলে এই যে পুরো জিনিসটা আছে এটা অনেক বড় ক্যালকুলেশন, হ্যাঁ তোমাদের হবে না, ক্যালকুলেটর ছাড়া কেউ পারবে না, তার জন্য এবার এটা তোমরা সংক্ষেপে মনে রাখবা যে এটার মানটা
ক্যালকুলেটারে যদি গুণ করো তাহলে আসবে প্রায় 9.8 নিউটন, ঠিক আছে। তাহলে কত আসবে? 9.8 নিউটন, এটার ক্যালকুলেশন করে এটা আসবে। এটা আমরা দেখলাম যখন পৃথিবী এবং 1 কেজি ভরের দুটি বস্তু আছে তখন কত বল ক্রিয়া করে? 9.8 নিউটন। তার জন্য ধরো এই বস্তুটা আছে পৃথিবীর দিকে চলে যায়, কারণ এত বল ক্রিয়া করে। এবার আমরা দুটি 1 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে দেখব। দেখো দুটি 1 কেজি ভরের বস্তু, তাহলে দুটি 1 কেজি ভরের যদি বস্তু হয় তাহলে দেখো তাহলে কত হবে? M1 যেটা আছে সেটা কত হবে? 1 কেজি। তারপরে M2 যেটা হবে সেটাও কত হবে? 1 কেজি। তাদের মধ্যে দূরত্ব ধরো আমরা ধরলাম 1 মিটারে আছে। ধরো পৃথিবীর মধ্যে ধরো দুটো বস্তু রাখা আছে, ধরো এখানে 1 মিটার দূরত্বে আর একটা এখানে 1 মিটার দূরত্বে। তাহলে এই যে দুটি বস্তু, এটা ধরো আমি বললাম M1, এটা ধরলাম M2। তাহলে এই দুটোর মধ্যে আমরা কত বল ক্রিয়া করবে সেটা সম্পর্কে জানবো। তাহলে দেখো এবার যদি আমরা G এর মান তো জানি, তাহলে F সমান কি হয় সূত্র? G M1 M2 বাই D এর স্কোয়ার। তাহলে দেখো G, এবার M1 মানে কত? 1 কেজি, M2 মানে কত? 1 কেজি। দেখো এখানে আমরা আচ্ছা G এর মানটা বসিয়ে দিই। G এর মান কত হয়? 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু M এর মান কত হয়? 1। তারপরে M2 এর মান কত হয়? 1। নিচে কত আছে? D এর মান কত? 1, তার মানে 1 এর স্কোয়ার। এবার দেখো এই ক্ষেত্রে কত আছে? 6.67 ইন্টু এগুলো সব এক হয়ে যাবে। তার মানে এটা দেখো নিচে এটা মাইনাস মানে কি? 10⁻11, এটার মানে হলো দেখো 6.67 ইন্টু, এবার যে 10⁻11 মানে এর নিচে 11টা শূন্য আছে, 1 এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো দেখো এইভাবে শূন্যগুলো আছে। তাহলে এবার এটা যদি আমরা লিখি তাহলে এখানে দুটো শূন্য, দেখো দুটো শূন্য আরও নিচে চলে আসবে, কারণ এটা আমরা দশমিক যদি নিচে আসে, আশা করছি জানো দুটো শূন্য আবার আসে। তার মানে এখানে যদি আমরা মানটা বার করি তাহলে দেখো আসবে 0.000000, এভাবে অনেকগুলো জিরো আসবে ধরো। তারপরে আসবে 6 7, এভাবে আসবে 6 6 7 6 6 7। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের যে মানটা এসেছিল 9.8 নিউটন। যখন আমরা পৃথিবী এবং 1 কেজি ভরের বস্তু দেখলাম তখন দেখো বলের মানটা কত এলো? 9.8 নিউটন। আবার যখন আমরা দুটি 1 কেজি ভরের বস্তু দেখছি তখন যে মানটা আসছে দেখো 0.0000, অনেকগুলো জিরো আসছে, মানে প্রায় জিরো। ওটা ধরতে হবে না 6 6 7, প্রায় জিরো। তার মানে তাদের মধ্যে আকর্ষণ বলটা খুবই কম। তার তার জন্যই পৃথিবী যখন কোনো বস্তুকে আকর্ষণ করে তখন ধরো এটা আছে চলে যায় পৃথিবীর ধারে, কিন্তু পৃথিবীর মধ্যে থাকা বস্তুগুলো আকর্ষণ হয় না, কারণ তাদের মধ্যে আকর্ষণ বল হয় কিন্তু এতটাই কম হয় যে তাদের মধ্যে সেটা ক্রিয়াশীল হয় না। তাহলে এইভাবে আমি বোঝালাম যে পৃথিবী এবং যখন দুটি বস্তু থাকে তো কিভাবে এই যে আকর্ষণ বলটা ক্রিয়া করে। আমি সব কিছু পড়াবো, তো অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে লাইক করে দাও, ঠিক আছে? তো লাইক করলে আমাদেরও ভালো হবে, তো অবশ্যই ভিডিওটিকে এখনই লাইক করে দাও। এবার দেখো নেক্সট আমরা এবার জানবো, আমি বললাম যে পৃথিবী এবং বস্তু যখন 1 কেজি হয় তখন দুটোর মধ্যে আকর্ষণ হয়। তার প্রভাবে জানো তোমরা, ধরো আমি বলছি উদাহরণ দিয়ে ভালোভাবে, এটা ধরো আছে পৃথিবী আর এটা ধরো একটা বস্তু আছে। তাহলে আমরা কি জানি? যে বস্তুটা পৃথিবীর দিকে চলে আসে। তাহলে একটা জিনিস ভাবো যে পৃথিবী আছে, পৃথিবীর নিচে দেখো বস্তুটা চলে আসছে, কিন্তু এমনও তো হতে পারতো যে পৃথিবী সেই বস্তুটার উপরে যাবে, তো এমনটা কেন হয় না? এটা সম্পর্কে আমরা জানবো। বুঝতে পারলাম? মানে কি পৃথিবীর মধ্যে বস্তুটা চলে আসছে, পড়ে যাচ্ছে, কিন্তু এমন কেন হলো না যে পৃথিবীটা বস্তুর মধ্যে পড়লো? তাহলে এই যে জিনিসগুলো এগুলো আমরা জানবো ভালোভাবে, খুব মজার একটা টপিক। দেখো তো এটার কারণ আছে, দেখো আমাদের ত্বরণের ওপর এইসব বিষয়গুলো জানতে হবে। তাহলে আমরা জানি যে কোনো বস্তুতে, আচ্ছা দেখো নিউটনের একটা সূত্র ছিল কি জানি? F সমান m a। তাহলে এবার এখান থেকে যদি আমরা a বার করি তাহলে a বার করলে আসবে F বাই m। তাহলে এবার দেখো এটা গুণ আসলে mটা, এদিকে এলে কি ভাগ হবে? F বাই m। তার মানে a এর সঙ্গে, আচ্ছা a এর সঙ্গে দেখো a আছে, এই mটা কি হয়? ব্যস্ত অনুপাতি, এটা মনে রাখো। এবার দেখো তাহলে পৃথিবীর ক্ষেত্রে আমরা জানি পৃথিবীর ভরটা অনেক বেশি বড় হয়, জানো অনেক বেশি, কত বললাম? 5.96 ইন্টু 10⁻24, মানে অনেক বেশি ভর হয়, পৃথিবী ভারী হয়, এক কথায় ভারী হয়। এবার দেখো পৃথিবী যেটা বললাম অনেক ভারী হয়, এবার তার প্রভাবে এবার যখন এই যে বস্তুটা আছে তাহলে বস্তুটাকে যখন পৃথিবী টানবে তাহলে পৃথিবী অনেক ভারী হয়, তার মানে পৃথিবীর ভরটা অনেক বেশি। তাহলে ভর যদি অনেক বেশি হয় তাহলে ত্বরণটা কি হবে? কম। মানে এটার মধ্যে যে ত্বরণ, ত্বরণ মানে কি? যে যায় কোনো একটা বস্তু, ধরো বেগের যে পরিবর্তন, মানে যে বেগটা আছে সেটা খুবই পৃথিবীর ক্ষেত্রে কম হয়ে যাবে। তাহলে বললাম যেহেতু এটার ভরটা পৃথিবীর অনেক বেশি তার জন্য এটা ত্বরণটা প্রচুর কম। এবার ত্বরণটা প্রচুর কম হওয়ার জন্য
এটা গতিশীল হতে পারে না। কিন্তু এই যে বস্তুর ক্ষেত্রে দেখো ভরটা অনেক কম, তার জন্য ত্বরণটা অনেক বেশি, তাহলে ত্বরণটা বেশি তার জন্য এটা সহজেই গতিশীল হতে পারে। দিয়ে গতিশীলতা থাকার জন্য এই যে বস্তুটা পৃথিবীর মধ্যে পড়ে যায়। তাহলে এখান থেকে অবশ্যই আশা করছি বুঝে গেলা যে কেন পৃথিবীটা ওপরে যায় না, বস্তুটা নিচে পড়ে। কারণ পৃথিবীর ক্ষেত্রে যে ভরটা আছে অনেক বেশি হয় এবং বস্তুর ভরটা অনেক কম, তার জন্য বস্তুটা ত্বরণটা অনেক বেশি এবং পৃথিবীর ত্বরণ কম অনেক, তার জন্য বস্তুটাই পৃথিবীর দিকে চলে আসে। এবার দেখি তুমি কতটা আমার কথাগুলো ভালোভাবে পড়লা। অভিকর্ষ বলের একক কি? ভালোভাবে বলো কমেন্টের মধ্যে এখনই যে অভিকর্ষ বল যেটা আছে সেটা বলের এককটা কি হয়। আমি একটু আগে বলেছিলাম, তো অবশ্যই কমেন্ট করো এবং এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমি বললাম যে আমি ক্লাস 7 থেকে 12 সব কিছু পড়াচ্ছি ফিজিক্সের, তো অবশ্যই ভালোভাবে তোমরা পড়াশোনা করবা, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং অবশ্যই যদি তোমাদের কেউ দাদা দিদি ক্লাস 7 থেকে 12 মধ্যে থাকে, তাকে আমার চ্যানেলটির লিঙ্কটা পাঠিয়ে দাও এখনই। তো আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। অবশ্যই এটা কমেন্ট করো যে অভিকর্ষ বলের একক কি। আবার পরের ক্লাসে দেখা হচ্ছে, সবাই থাকো।